সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের কি কি আসবে। এই যে কোরবানি ঈদের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু, আর ফাইনাল পরীক্ষা তো তোমাদের দেরি আছে। তো এখানে অধ্যায় আছে আমাদের হচ্ছে 11টা। তো 11টা অধ্যায় আমরা 2 ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখবো কোন অধ্যায়গুলো আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। 1 2 3 4 5, এই 5 অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। তবে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখাবো। অনেক স্কুলে কিন্তু ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পরীক্ষাতে আসবে। তো আমি প্রথম 6টা অধ্যায় পর্যন্ত তোমাদের দেখাবো। তো বাংলাদেশের সমস্ত স্কুলেই কিন্তু এর মধ্যে থেকে অধ্যায় মিলে যাবে। কারুর এই প্রথম 3টা অধ্যায় আছে, কারুর সবকটা অধ্যায় আছে এই 6টা মিলে। তো আমি প্রথম 6টা অধ্যায় দেখাবো, আশা করি সমস্ত স্কুলে বাংলাদেশের মিলে যাবে। তো আমি বই থেকে দেখাবো এই 6টা অধ্যায়ের মধ্যে রিডিং থেকে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, এবং রিডিং বইয়ে যেগুলো ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত সৃজনশীল দেওয়া আছে কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দেখাবো। একদম 100% কমন আসবে, গ্যারান্টি সহকারে। কারণ প্রত্যেক বছর আমি তোমাদের যে সাজেশন দিই ওটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এটা তোমরা নিজেরাও আমাকে কমেন্টে স্বীকার করেছো। তো চলো সাজেশনটা শুরু করি। আগে বলে দিই কি আসবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে 5 সেট, যার নাম্বার হচ্ছে 50। থাকবে 8 সেট, লিখতে হবে 5 সেট, তাহলে 5 সেটে 5 10 50। আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 15টা, লিখতে হবে 10টা। তার ভিতরে 10টায় 2 নাম্বার করে হলে হয় হচ্ছে 20 নাম্বার, তাহলে 10 দুগুণি 20, এই হচ্ছে 70। আর 30টা থাকবে তোমাদের টিক চিহ্ন, 30টা ধরেই লিখতে হবে। এই হচ্ছে 100 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। তো এখন দেখাই রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে সংক্ষিপ্ত বা টিক চিহ্ন। তো এটা আছে, এই দেখো এখানে আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন কাকে বলে। এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন আসতে পারে। তো কাকে বলে এই রিডিংটা পড়লে তোমরা পুরো আনসার পেয়ে যাবা, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আবার টিক চিহ্ন আকারে আসতে পারে যে 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তো তোমাদের টিক চিহ্ন আসতে পারে যে কত সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে কি 1947 সালে। এই যে এইবারে শিখবো না। তো এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে। আবার আছে যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই 2 ভাগে বিভক্ত। তাহলে প্রশ্ন আসতে পারে যে কয় ভাগে বিভক্ত ছিল পাকিস্তান। উত্তর হবে কি এই যে পূর্ব ও পশ্চিম, ঠিক আছে। অনেকভাবে তোমাদের প্রশ্ন আসবে। আবার দেখো এখানে আছে 1966 সালে 6 দফা আন্দোলন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত সালে 6 দফা আন্দোলন হয়। উত্তর হবে কি 1966 সালে, ঠিক আছে। তারপর দেখো এখানে যে 6 দফা আন্দোলন কোথায় হয়। উত্তর হবে কি এই যে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, সাংস্কৃতিক আন্দোলনে 11 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 1970 সাল নির্বাচন বাঙালি জাতীয় জনগণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে, ঠিক আছে। অ্যাভেলেবেল প্রশ্ন তোমরা রিডিং থেকে পেয়ে যাবা। তোমরা খালি বলো যে এত প্রশ্ন কই থেকে আসে, সব রিডিং থেকে আসে, তোমরা তো বুঝো না তাই। তারপরে 1971 সালে জনগণের স্ফূর্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। তারপরে এই যে 1971 সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযোদ্ধা শুরু হয়। এটা কিন্তু একটা প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাদের আমি রিডিং থেকে এখান থেকে কিছু প্রশ্ন দেখাই। এই যে দেখো এখানে আছে রাষ্ট্রভাষা আন্দোলন। এখানে যদি আমি কি কি লিখে দিই একটা প্রশ্ন হয়ে গেল, রাষ্ট্রভাষা আন্দোলন কি বা কাকে বলে, বা রাষ্ট্রভাষা আন্দোলন কিভাবে হয়েছিল। তো তোমরা এই রিডিংটা পড়লে পুরো অ্যান্সার পেয়ে যাবা। এরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। আমি আবারও বলে দেই, ঠিক আছে। তবে দেখো 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল ছাত্র শিক্ষকদের সমাবেশ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন। তো তোমাদের আসতে পারে যে মোহাম্মদ জিনা আলী ঘোষণা করেন কত সালে। উত্তর হবে কি 1948 সালে। তারপর দেখো এখানে আছে যে জনসংখ্যা ছিল 6,90,00,000, এর মধ্যে 4,40,00,000 বাঙালি। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল কত। তোমরা যে এটা লিখে দিবা, ঠিক আছে। তারপরে এই যে সাল 1947 সালের 2 সেপ্টেম্বর তমুদ্দুন, এই যে তমুদ্দুন মসলিন নামক একটি সংস্কৃতি গঠিত হয়। কত সালে গঠিত হয় মসলিন নামক সংস্কৃতি গঠন। এই যে 1947 সালে হবে, ঠিক আছে।
তো এইগুলো কিন্তু তোমাদের রিডিং থেকে এরকম পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে এই যে দেখো, এই যে সালযুক্ত, এটা বেশি করে পড়বা, এইটা পড়বা, এইটা পড়বা, মানে এই সালে কি হয়েছিল। হ্যাঁ, আমি তোমাদের উপরে বুঝাই দিলাম, তাই আমি বারবার আর বুঝাচ্ছি না, ঠিক আছে। আমি তো মেন তোমাদের বুঝা দিচ্ছি কেমনে প্রশ্নে আসে। এই যে এই সালে কি জারি করা হয়েছে, বা এই 20শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল, এই যে এটা এইগুলো হয়েছিল। তো এই সাল জাতীয় এগুলো বেশি বেশি করে পড়বা। হ্যাঁ, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের উপরে প্রথমে বুঝাই দিচ্ছি, এখন আমি এগুলো দাগ দিয়ে দিব কোন কোনগুলো বেশি করে পড়বা। তারপর দেখো এখানে আছে ভাষা আন্দোলনের তাৎপর্য কি, বা ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো, একটা প্রশ্ন। এগুলো এই যে এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা রিডিংটা। হ্যাঁ, তারপরে এই যে আমি নিচে দাগ দিয়ে দেবো, এগুলো হচ্ছে তোমরা পড়বা, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। মানে এই সালগুলো কেন হয়েছে, এই সালের কারণ কি, এগুলো হওয়ার এই মূলত এইগুলো আমি দাগ দিয়ে দেবো, তোমরা এগুলো পড়বা। হ্যাঁ, কমন পড়ে যাবে। তারপরে যুক্তফ্রন্ট কি বা কাকে বলে, তারপরে এই যে এত সালে এতই কি হয়েছিল, এই সালে কি হয়েছিল। হ্যাঁ, আমি দাগ দিয়ে দেবো, তোমরা এগুলো পড়বা। আমি কারণ বারবার প্রশ্ন বললে তো আমার টাইম চলে যাবে, এতগুলো অধ্যায় দেখাইতে গেলে মিনিমাম 30 মিনিট লাগবে, তাই আমি দাগ দিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়বা। হ্যাঁ, তারপর যুক্তফ্রন্ট গঠন ও 21 দফা কর্মসূচি ব্যাখ্যা করো, বা কাকে বলে বা কি, ঠিক আছে। এরকম এখান থেকে 100% প্রশ্ন পাবা। তারপরে এই যে এই সালে কি হয়েছিল, এই সাল, তারপরে এটাই কি হয়েছিল, তারপরে এই যে 21শে ফেব্রুয়ারি এই দিন কি হয়েছিল, এইগুলো বেশি বেশি করে এখান থেকে পড়বো। আমি দাগ দিয়ে দিচ্ছি এই যে এটা এই যে এইটা, মানে এই দিনে কি কি হয়েছিল, ঠিক আছে। শুধু অত ওইগুলোই পড়বা, তা এর বাইরে পড়ার দরকার নাই। তারপর হচ্ছে মুসলিম লীগের পরাজয় ও যুক্তরাষ্ট্রের যুক্তফ্রন্টের বিজয়ের কারণ কি, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, বা কাকে বলে। তারপরে দাগ দিয়ে দিচ্ছে এই যে এখান থেকে পড়বা, ঠিক আছে। তারপরে যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবিগুলো লেখো, বা মূল দাবিগুলো কি কি। হ্যাঁ, এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবা, এগুলো পড়ে যাবা। তারপরে এই যে এইটা পড়বা, এই যে এই সালগুলো এখান থেকে পড়বা, মানে এই সালে কি হয়েছিল, ঠিক আছে। এইগুলো পড়ে যাবা, তাহলে দেখবা যে কমন পড়ে যাবে 100%। তারপরে যে এখানে আছে 6 দফা আন্দোলন কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, 6 দফা আন্দোলন কি, বা 6 দফা আন্দোলনে কি কি হয়েছিল। এই পুরো রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের চলে আসবে, বা সৃজনশীল চলে আসতে পারে। তারপরে 6 দফা কর্মসূচি কি কি ছিল, এই যে এখানে 6 দফা কর্মসূচি কি কি ছিল, এখানে দেখো 6টা পয়েন্টে সব লেখা আছে। তো এগুলো তোমরা টিক চিহ্ন আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা সৃজনশীল প্রশ্ন আকারে পেয়ে যাবা। তারপরে 6 দফা দাবির প্রতিক্রিয়া কি কি, এই রিংটা বলে পেয়ে যাবা। মানে প্রতিক্রিয়া মানে কি, মানে এদের কাজগুলো কি কি ছিল 6 দফার। তারপরে যে 1962 সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ লেখো, একটা প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে। তারপরে যা ঐতিহাসিক আগরতলা মামলা কি, বা ঐতিহাসিক আগরতলা মামলা কেন হয়েছিল, রিডিংটা পড়লে পেয়ে যাবা যে কেন হয়েছিল। হ্যাঁ, টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের চলে আসবে। তারপরে যে এইটা পড়বা রিডিং এর মধ্যে থেকে এই সালগুলো পড়বা, যে এই সালে কি হয়েছিল বা কেন হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখবা 100% কমন পেয়ে গেছে। তারপর 1970 সালের নির্বাচন কেমন, এই যে এইটা পড়বা বেশি করে, ঠিক আছে। দেখবো কমন পেয়ে যাবা। আমি যেগুলো দাগ দিয়ে দেবো এইগুলোই, এগুলোর মধ্যে থেকে অনেক পেয়ে যাবা টিক চিহ্ন। দেখো কত টিক চিহ্ন, এগুলো বেশি বেশি করে পড়বা। আমি যেগুলো দাগ দিচ্ছি, যেগুলো সালযুক্ত, অনেক আছে। এগুলো দেখাইতে গেলে তো ওরে বাবা, এইখানে এত পরিমাণ, তোমরা কিভাবে পড়বা এত। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, কথা বলতে বলতে গলাটাই ব্যথা হয়ে গেছে। আর এখান থেকে টিক চিহ্ন তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। টিক চিহ্ন আছে হচ্ছে মাত্র হচ্ছে 4টা। হ্যাঁ, তবে এই চারটাই পড়বা, আর উপরে যে রিডিং এর থেকে যে টিক চিহ্ন দেখলাম ওইগুলো বেশি করে পড়বা, ঠিক আছে। এখন এখানে সৃজনশীল প্রশ্ন একটা আছে, এই একটাই পড়বা। 2টা থাকলে একটা ইম্পর্টেন্ট দাগাই দিতাম, যেহেতু একটা আছে একটাই পড়বা, একটাই আসার সম্ভাবনা বেশি। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই 2টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 2টা কমপ্লিট করবা। আর রিং থেকে যেগুলো দাগালাম ওইগুলো কিন্তু টিক চিহ্ন এবং শূন্য স্থান 2টা আকারেই চলে আসবে, ঠিক আছে। এই যে সংস্কৃতি বৈচিত্র্যের ধর্মের ভূমিকা লেখো, এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। সম্প্রদায় বিচারের সংস্কৃতি কি দিলে একটা প্রশ্ন যাচ্ছে, রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। কি তারপর আমরা স্কুল করে নিচে চলে যাব। এই যে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি কি কি দিলে একটা প্রশ্ন আছে, এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে।
এই যেটা বলবা বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী ও সংস্কৃতি, রিডিংটা পড়বা যে নৃগোষ্ঠী ও সংস্কৃতি কী কী, দেখবে মধ্যে 100% তোমরা টিক চিহ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখা দিচ্ছি, যে ভিন্ন নৃগোষ্ঠী সংস্কৃতি মানে এদের ধর্ম কী, এদের পোশাক কী, এর মধ্যে এটা পড়লে পেয়ে যাওয়া, দেখবে এর মধ্যে থেকে 100% কমন পেয়ে গেছো। ঠিক আছে, এই যে এদের উৎসব কী, এদের লোক বিশ্বাস কী, মানে এরা কী করে, ঠিক আছে, সমস্ত এর মধ্যে পেয়ে যাবা। মানে তারপরে হচ্ছে এদের বিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো এদের বিয়ে কিভাবে হয় সবের মধ্যে পেয়ে যাবে, এদের অলংকার কি হয় তাও পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো 100% আসবে, আমি আবারও বলে দিচ্ছি। এখন চলে যাবো টিক চিহ্নে। তো এখানে মাত্র টিক চিহ্ন আছে 4টা, তার মধ্যে থেকে 4টাই করবা, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট এই 1 নাম্বার 2 নাম্বারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর 4টা আছে, 4টা ধরেই করার চেষ্টা করবে। আর এখানে সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের 2টা, হ্যাঁ। তো 2টার মধ্যে থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 1 নাম্বার সৃজনশীলটা, আর 2 নাম্বার সৃজনশীলটা 1 নাম্বার থেকে একটু কম, তবে দুইটায় পড়ার চেষ্টা করবা, কিন্তু 1 নাম্বারটাই বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে এই 1 নাম্বার আর 2 নাম্বারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখন চলে যাব 3য় অধ্যায়, দেখাবো 3য় অধ্যায় থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট। এই যে এটা পড়বে একক ও যৌথ পরিবার, মানে আসতে পারে একক পরিবার কি বা যৌথ পরিবার কাকে বলে, এদের পরিবারে কতজন সদস্য থাকে, রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার করতে পারবা। তারপরে বাংলাদেশ ও গ্রাম, এই যে বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার, বাংলাদেশের গ্রাম কেমন আর শহরের পরিবার কেমন হয়, তো এই রিডিংটা পড়লে পেয়ে যাবে, এর মধ্যে থেকে 100% কমন পড়ে যাবে। ঠিক আছে, এখন চলে আসছি টিক চিহ্নে। টিক চিহ্নে এখানে মাত্র আছে 2টা। ঠিক আছে, এই 2টাই করবে, এখানে কিন্তু বেশি, এখানে 4টা টিক চিহ্ন আছে, তাই প্রথম প্রথম একটা আর এই লাস্টে 2টা বেশি ইম্পর্টেন্ট করবা। আর এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে মাত্র একটা, তাই একটাই কমপ্লিট করবে, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রথম একটা এবং লাস্টেরটা। এখন চলে যাব 4র্থ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। এখন আমাদের বাংলাদেশের অর্থনীতি কেমন সে সম্পর্কে আমরা এখানে প্রশ্ন করব। এই দেখো গ্রাম অঞ্চলের আনুষ্ঠানিক অর্থনীতি ও কার্যাবলী। তো গ্রাম অঞ্চলের অর্থনীতি কি, রিডিংটা পড়লে গ্রাম অঞ্চলের অর্থনীতি সম্পর্কে তোমরা জেনে যাবে। ঠিক আছে, তারপরে এই যে শহর অঞ্চলের আনুষ্ঠানিক অর্থনীতি ও কার্যাবলী, মানে শহর অঞ্চলের অর্থনীতি কেমন, দোকানপাট কেমন হয়, বাইরে চাকরি কেমন হয়, ব্যবসা বাণিজ্য কেমন হয়, এদের এরা জীবিকা কীভাবে নির্বাহ করে, সমস্ত এই এতটুকু পড়লে পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে যে এই সালটা কেন হয়েছে, তারপরে এইগুলো কেন হয়েছে, এখানে এটা বেশি করে করবা। ঠিক আছে, তারপরে যে বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ হলো, ব্রিটিশ আমল থেকে এখানে কিছু শিল্প, এই যে সেই শিল্পগুলো কি কি, এই যে এইসব জুট মিল এইসব, তো এই এই দাগ দিয়ে এগুলো একটু বেশি বেশি করে পড়বা। ঠিক আছে, তারপরে এইখানে দাগ দিচ্ছি এই শালগুলো কেন হয়েছে বা এই জিনিসগুলো কেন হয়েছে, হ্যাঁ, এই যে পাট, এই যে পোশাক, এইগুলো কেন হয়েছে, এই জিনিসগুলো বেশি করে পড়বে। এগুলো কি বলতো পরীক্ষা আসতে পারে, বৃহৎ শিল্প কি বা বৃহৎ শিল্পর নাম লেখো, এরা কিরকম হয়, এইসব। এই যে মাঝারি শিল্প কাকে বলে, এই যে এইগুলোকে মাঝারি শিল্প বলে। ক্ষুদ্র শিল্প কাকে বলে, এই যে এইগুলোকে ক্ষুদ্র শিল্প বলে। ঠিক আছে, এটা বেশি বেশি করে পড়বে, এখান থেকে 100% কমন পড়বে। তো কুটির শিল্প কাকে বলে, এখানে লেখা আছে যে কুটির শিল্প কাকে বলে। তারপরে এখানে আছে শিল্পের অবদান কাকে বলে, রিডিংটা পড়লে পেয়ে যাবা শিল্পের অবদান কাকে বলে। তারপর এখানে আছে বাংলাদেশে আমদানি ও রপ্তানি। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশে আমদানি কাকে বলে বা রপ্তানি কিভাবে করা হয়, এটা পড়লেই পেয়ে যাবা যে রপ্তানি কিভাবে করা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই দেখো রপ্তানি কিভাবে করা হয়, এই যে এইরকম ভাবে রপ্তানি করা হয়। ঠিক আছে, এখানে সব লেখা আছে, এগুলো কমপ্লিট করবা। তারপরে এই যে এই শালগুলো, এইগুলো বেশি বেশি করে, এইগুলো কেন হয়েছে এগুলো বেশি বেশি করে করবো, রপ্তানি কিভাবে করা হয়। তারপর এখানে আছে আমদানি ও রপ্তানি গুরুত্ব। তো আমদানি ও রপ্তানি গুরুত্বকে এই রিডিংটা পড়লে কিন্তু পেয়ে যাবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে প্রক্রিয়াজাতকরণ শিল্প, তোমাদের পরীক্ষা আসতে পারে যে প্রক্রিয়াজাতকরণ কাকে বলে, এটা পড়লে পেয়ে যাবা প্রক্রিয়াজাতকরণ কাকে বলে।
এখন চলে যাব টিক চিহ্নে। এখান থেকে মাত্র টিক চিহ্ন আছে 4টা, তার ভিতরে আমাদের প্রথম 1 নাম্বার আর 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, আর লাস্টে আছে দুইটা ধরেই পড়ার চেষ্টা করবা। আর এখানে 5টা টিক চিহ্ন আছে, 6টা টিক চিহ্ন আছে, 6টা ধরেই করবা, যেহেতু টিক চিহ্ন মাত্র খুবই কম। আর এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে 2টা, ঠিক আছে। 2টার ভিতরে আমাদের হচ্ছে এই 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তবে নিচেরটা একটু কম, তো তোমরা উপরেরটা বেশি করে পড়ার চেষ্টা করবা। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যেটা ইম্পর্টেন্ট এই প্রথম 2টা, ঠিক আছে। চলে যাব পঞ্চম অধ্যায়ে। এই যে আত্মসংযম কি বা কাকে বলে, রিডিংটা পড়লে পেয়ে যাবা। এই যে বাংলাদেশের সুনাগরিক প্রতিবন্ধকতা কি বা কাকে বলে, এই এতটুকু বললেই পেয়ে যাবা, ঠিক আছে। এই যে অজ্ঞতা নিরীক্ষতা কাকে বলে, এই এতটুকু পড়লে পেয়ে যাবা। তো ধর্মান্ধতা, এই এতটুকু পড়লে এটার অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে সাম্প্রদায়িকতা, এই এতটুকু পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তারপর অর্থনৈতিক আগ্রসর, এই এতটুকু পড়লে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এই যে এত ভাগ লোক দরিদ্র নিচে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে 100%, আবারও বলি। তারপরে এই যে সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব কি, এই এই এতটুকু রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে নাগরিকের অধিকার কি, এই যে এগুলো বেশি বেশি করে করবা, ঠিক আছে। এই যে এগুলো কি নাগরিকের অধিকার, বেশি এগুলো কিন্তু 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর নাগরিকের দায়িত্ব কর্তব্য কি, এই যে এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে, নাগরিকের দায়িত্ব কর্তব্য কি, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। আর এখানে চলে আসলাম পঞ্চম অধ্যায় টিক চিহ্নে। প্রথম 3টা টিক চিহ্ন বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লাস্টে আছে একটা, এটা পড়ে নিবে, একটা বাদ দিলে লাভ নাই। আর সৃজনশীল প্রশ্ন আছে হচ্ছে আমাদের 2 সেট, ঠিক আছে। তার ভিতরে আমাদের এই 2 নাম্বার যেটা আছে এটা কিন্তু আসার সম্ভাবনা বেশি। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় শেষ। এখন চলে যাব ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। এই যে যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, এই যে ডিগ্রি, এইগুলো কিন্তু বেশি করে করবা, ঠিক আছে। এই যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ কি, এই রিডিংটা বলে অ্যান্সার পেয়ে যাবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ কি, বা জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে কি কি ঘটে, এই এতটুকু রিডিং করলে সমস্ত অ্যান্সার পেয়ে যাবা। তারপরে এই যে ঘূর্ণিঝড় কি, বা ঘূর্ণিঝড়ে কি কি হয়, এই যে এতটুকু বলে পেয়ে যাবা। বা ঘূর্ণিঝড়ে কি করণীয়, এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে অ্যাভেলেবেল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, আমি আবার তোমাদের বলে দেই। তারপরে এইখানে দেখো তোমাদের কি কি ইম্পর্টেন্ট, এই যে এত সালে কি হয়েছে, এই সালে কি হয়েছে, এই সালে কি হয়েছে, এইটা কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এইগুলো বেশি করে পড়বে। এখানে রিডিংও উত্তর প্রশ্ন সবই দেওয়া আছে। নদী ভাঙন কি, বা নদী ভাঙনে কি কি হয়, এই যে এতটুকু বললে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তোমরা তো বলো যে প্রশ্ন সব বাইরের থেকে দিচ্ছে, আসলে বাইরের থেকে কিছুই দেয় নাই, বইয়ের থেকেই দেয়। তোমরা আসলে বুঝো না যে কিভাবে প্রশ্নগুলো করা হয়। আমি সাজেশন দিয়েছি, এখান থেকে কমপ্লিট করলে কেউ বলতে পারবে না যে আপু বাইরের থেকে একটা প্রশ্ন আসছে, একদম গ্যারান্টি সহকারে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। আমি আবারও গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি দেখো যে প্রশ্ন বাইরের থেকে আসছে, তোমাদের একটাও কমন পড়ে না এখান থেকে, তাহলে আমাকে কমেন্টে এসে বলবা তখন যে আসে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যা দিব তাই আসবে, কারণ প্রত্যেক বছর আমি সাজেশন দিই, সেইগুলোই আসে। আর এই অধ্যায়ে টিক চিহ্ন আছে মাত্র 4টা, তাই 4টা ধরেই কমপ্লিট করবো। এখানে আর ইম্পর্টেন্ট কি দেখাবো, আর এখানে সৃজনশীল প্রশ্ন 2টা আছে। তবে এই প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই প্রথম সৃজনশীল প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এই যে এই প্রথম সৃজনশীল, ঠিক আছে। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের মতন প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। পরবর্তীতে এই সপ্তম অধ্যায়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাময়িক মানে ফাইনাল পরীক্ষার জন্য। তো পরবর্তী অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।